এবারে এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি যে এই কনসাইনমেন্টে না আমরা দু ধরনের খরচা দেখব। একটা হচ্ছে রিকারিং এক্সপেন্সেস আর 2 নাম্বার হচ্ছে নন রেকারিং এক্সপেন্সেস। রেকারিং খরচা কাকে বলা হয়? যে খরচাটা বারবার হয়ে থাকে সেটাকে বলা হয় হচ্ছে রেকারিং খরচা, আর যে খরচাটা একবার হয় তাকে বলা হয় হচ্ছে নন রেকারিং খরচা। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে কি যে ধর আজকে কনসাইনর কি করলো, আজকে কনসাইনর ধর কি করলো, ধর আমি কি উদাহরণ দিয়েছিলাম, আমি এক্সাম্পল দিয়েছিলাম যে প্রডিউসার মানে প্রডিউসার দ্যাট মিনস হচ্ছে কনসাইনর ধর কলকাতায় বসে আছে আর আমার এজেন্ট বসে আছে পাটনায়, মানে কনসাইনি বসে আছে পাটনায়, আর এইটা ধর কনসাইনি গোডাউন। ব্যাপারটা হচ্ছে কি প্রডিউসার তার সম্পূর্ণ নিজের দায়িত্বে মালটা এজেন্টকে পাঠাচ্ছে। তাহলে এজেন্টকে পাঠাতে গেলে কি কি খরচা হতে পারে? ধর প্রডিউসার ধর আমি কলকাতায় থাকি, তাহলে আমার বাড়ি সোদপুরে, তাহলে এখান থেকে মালগুলো প্রথমে কি করতে হবে? তাহলে আমি ধর শিয়ালদা থেকে ধর মালগাড়ি করে পাঠাবো, তাহলে এখান থেকে শিয়ালদা নিয়ে যাওয়ার খরচা আছে, এখান থেকে মাল তোলার খরচা আছে, শিয়ালদায় আবার তো লোড করার খরচা আছে। তারপরে কি হচ্ছে, ধর ওখানে যাবে, ওখানে কি হবে, মালটা আনলোডিং হয়ে আবার লোডিং হবে, কেন ও তো নিয়ে যাবে। তারপরে গিয়ে কি হবে, ওর গোডাউনে ঢুকবে। এই যে গোডাউনে ঢুকবার আগে পর্যন্ত যত খরচা, এগুলো সব কতবার হয়? একবার হয়। কেন? আমি ওকে মাল পাঠাচ্ছি একবার, আমি তার এগেন্সে তাহলে খরচাগুলো কতবার করবো? একবারই করবো। তাহলে এই জন্যে এই গোডাউনে মাল ঢুকবার আগে পর্যন্ত যা খরচা হয় সব হচ্ছে নন রেকারিং এক্সপেন্সেস। যেই গোডাউনে মাল ঢুকে গেল সঙ্গে সঙ্গে কি হবে? সঙ্গে সঙ্গে রেকারিং খরচা তৈরি হবে, রেকারিং এক্সপেন্সেস তৈরি হবে। কিরকম? ধর আমি একজন দারোয়ান লাগবে, মানে ওয়াচম্যান, তাকে বেশ কিছুদিন রাখতে হবে, মাসে মাসে মানিয়ে নিতে হবে, তাহলে একাধিকবার হবে, তার মানে রেকারিং খরচা। ইন্স্যুরেন্স দিতে হবে, ইন্স্যুরেন্স ধর মাসে মাসে বা 3 মাস অন্তর বা 6 মাস অন্তর দিতে হবে। তাহলে গোডাউনের ভেতরে যত খরচা আছে সব হচ্ছে আমার রেকারিং খরচা। কনসাইনমেন্টের মূল সমস্যার জায়গা হচ্ছে কনসাইনমেন্টে না কি করতে হয়, আনসোল্ড স্টক বার করতে হয়। আনসোল্ড স্টক বার করতে হয় মানে কি? ব্যাপারটা হচ্ছে কি যে দেখ আনসোল্ড স্টক বার করতে হয় মানে কি, ধর কনসাইনর সম্পূর্ণ নিজের দায়িত্বে যখন মালটা পাঠাচ্ছে, মালটা পাঠাতে গিয়ে কত কি কত রকম ব্যাপার ঘটতে পারে দেখ। সেটা হচ্ছে কি যে ধর এরকম একটা মালগাড়ি, ধর এরকম একটা মালগাড়ি রয়েছে, সেই মালগাড়িতে ধর আমি আমার পাটনায় আমার যে এজেন্ট থাকে, ধর তার নাম ধর নিমাই বাগচি, আমি ধর নিমাই বাগচিকে মালটা পাঠাচ্ছি। তাহলে ধর ঘটনা হচ্ছে, তাহলে এই মালগাড়িতে এইখানে নিমাইয়ের জন্য মাল পাঠিয়েছি, এখানে নিমাইয়ের জন্য মাল পাঠিয়েছি, এখানে নিমাইয়ের জন্য মাল পাঠিয়েছি, তাহলে মধ্যিখানে অন্য কোনো লোকের মাল রয়েছে। এবার মালগাড়ি তো যথেষ্ট বড়, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হবে, এই জায়গাটা খুলে দিল, মানে পাটনায় পৌঁছে মালগাড়ির এইটুকু জায়গা খুলে দিল, মানে সাইডিংয়ে খুলে দিল। এখানে যেটা রয়েছে নিমাইয়ের মাল, এখানে এখান থেকে কি করে খোলা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তখন কি হলো, তখন নিমাই বাগচিকে বলা হলো যে আপনি এই দুটো মাল আগে নিয়ে চলে যান, আমি যখন ফিরে আসবো তখন তো সব মাল খালি হয়ে যাবে, তখন আমার সেটাকে এমনভাবে সেট করবো যাতে করে এই মালটাকে আপনাকে পেছন দিকে ব্যাপারটাকে ব্যবস্থা করে আপনাকে ওটাকে ম্যানেজ করবো, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে এই মালটা প্রথম অবস্থায় তাহলে নিমাই বাগচি পেল না, তারপরে সেটা রাস্তায় রয়ে গেল। সেটাকে বলা হয় হচ্ছে গুডস ইন ট্রানজিট।
ক্লিয়ার? নাম্বার 2, রাস্তায় কিছু মাল নষ্ট হয়ে যেতে পারে, সেটা হচ্ছে গুডস লস্ট ইন ট্রানজিট। নাম্বার 3 হচ্ছে তাহলে কিছু মাল রাস্তায় পড়ে থাকলো, কিছু মাল মানে গুডস লস্ট ইন ট্রানজিট হলো। এবার গুডস লস্ট ইন ট্রানজিট হওয়ার পর তারপরে কি হলো, তারপরে ধর কনসাইনির গোডাউনে মালটা ঢুকলো, মালটা ঢোকবার পর এরকম মাল হতে পারে কীরকম, ধর পেট্রোল, ধর ন্যাপথলিন, এগুলো উদ্বায়ী, এগুলো তুই চেষ্টা করলেও এর পুরোটাকে তুই রাখতে পারবি না, তার মানে তার জন্য কিছু নর্মাল লস হবে, যদিও তার কোনো ভ্যালুয়েশন হবে না, কিন্তু তার একটা ব্যাপার আমরা দেখব, নর্মাল লস। তারপরে কনসাইনির গোডাউনেও তো কিছু মাল নষ্ট হতে পারে, তাই না? তাহলে সেটা হচ্ছে গুডস লস্ট ইন গোডাউন। এরপরে কি হবে, মাল সেল হবে, সেল হওয়ার পর যতটুকু পড়ে থাকবে সেটাই কি হবে, আনসোল্ড স্টক। ঠিক আছে? তাহলে একটা অঙ্কের মধ্যে ম্যাক্সিমাম 5টা আমরা বার করতে পারি, তার মধ্যে তুই ধরে নে তোদের এখন যে অঙ্কের লেভেল এসে গেল তাতে করে গোটা 3 তোকে করতেই হবে। ঠিক আছে? আবার তার মধ্যে যদি এর মধ্যে আবার ইনভয়েস প্রাইস আছে, সে আবার পার্সেন্টেজের গল্প আছে, মানে এন্ট্রি ঘোরাতে হবে, তার মানে একটু যথেষ্ট সমস্যা রয়েছে। তাহলে আমাদের এগুলো ওয়ার্কিং করে বার করতে হবে। যখন ওয়ার্কিং করে বার করবো, ব্যাপারটা যে স্টক ভ্যালু প্রিন্সিপালে বলছে কি, দেখ আমি যখন স্টকটার ক্যালকুলেশন করব, একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে ক্যালকুলেশন করবো, তো মানে একবারই ক্যালকুলেশন করবো, তার মানে খরচাগুলো একবারে নেব, তার মানে এখানে কোনো রেকারিং খরচা আমরা কনসিডার করব না, সব নন রেকারিং খরচা কনসিডার করব। মানে এগুলোর ভ্যালুয়েশন বার করতে গেলে আমরা সব নন রেকারিং খরচাকে কনসিডার করব, আর কোনো সেলিং নেচারের খরচাকে আমরা এখানে আনবো না, মানে অ্যাডভার্টাইজমেন্ট, সেলসম্যানস কমিশন, এগুলো এখানে আনবো না। কেন আনবো না? তার কারণটা হচ্ছে যে আমি স্টক ভ্যালুয়েশন করছি, স্টকটা কার, আমার, তাহলে আমি আমার জিনিস কী দামে কনসিডার করব, অবশ্যই কস্ট প্রাইসে কনসিডার করব। তাহলে সেই জন্যে আমরা এখানে সবসময় কস্ট প্রাইসে করবার জন্য কখনো সেলিং নেচারের কোনো খরচা আনবো না। এই হচ্ছে মোটামুটি বেসিক কনসেপ্ট। এই অবধি যতটুকু আলোচনা করলাম, এর একটা নোটস আমি আজকেই এক্ষুনি পাঠিয়ে দেবো, আর আমরা পরবর্তী সময় অঙ্ক করব। ঠিক আছে? আপাতত ক্লাস আজকে এটুকুই।